ভক্ত ভগবান লীলায় ভগবানের নাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর ভক্ত হচ্ছেন মিস্টার ইউজেন এক্সম্যান। শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ভক্ত পার্ষদ রেয়ার্সার হাউজারম্যান, আমেরিকান, যাকে ঠাকুর দীক্ষাদানের ও ধর্ম প্রচারের অধিকার দিয়েছেন। ঠাকুরের একটি জীবনী লেখেন। গ্রন্থটির নাম দি ওশেন ইন এ টিকাপ, চায়ের পেয়ালায় সমুদ্র। গ্রন্থটি প্রকাশের জন্যে আমেরিকার বিখ্যাত প্রকাশনী হার্পার অ্যান্ড ব্রাদার্সে পাণ্ডুলিপি জমা দেন। হার্পার প্রকাশনীর অন্যতম কর্ণধর মিস্টার ইউজেন এক্সম্যান পাণ্ডুলিপিটা পড়ে প্রচণ্ড বিস্মিত হন। তিনি হাউজারম্যানকে বলেন, এমন চরিত্র তো কল্পকাহিনীতেই আনা সম্ভব, বাস্তবে কেমন করে হয়? অর্থাৎ মিস্টার ইউজেন এক্সম্যান একটি প্রকাশনীতে চাকরি করত। সেই প্রকাশনীতে দি ওশেন ইন এ টিকাপ অর্থাৎ চায়ের পেয়ালায় সমুদ্র এই গ্রন্থটি প্রকাশের জন্যে সেখানে জমা দেয় এবং অন্যতম কর্ণধর ছিলেন মিস্টার ইউজেন এক্সম্যান। তিনি পাণ্ডুলিপিটি পড়ে বিস্মিত হয়ে যান। হাউজারম্যানদা বললেন, আমি মনে করি তার পূর্ণাঙ্গ জীবন কল্পকাহিনীতেও আনা কঠিন। আমি এই গ্রন্থে যতটুকু চিত্রায়িত করার চেষ্টা করেছি তা গ্রন্থের নামকরণেই বলেছি। আমি তার মধ্যে যিশুকেই জীবন্ত অনুভব করেছি। এই বিবর্তনের যুগে চরম বিবর্তিত অবদান নিয়েই তার আবির্ভাব। তিনি প্রচলিত ধর্মান্তরের ঘোর বিরোধী। তার অখণ্ড জীবনবাদে সমস্ত মতবাদের সার্থক সমন্বয় ও পরিপূর্ণতা আছে। হাউজারম্যানদার কাছে ঠাকুরের কথা শুনে এক্সম্যান ঠাকুরকে দেখার প্রলোভনকে প্রতিরোধ করতে পারলেন না। সুদূর আমেরিকা থেকে ছুটে চলে এলেন দেওঘরে। সেদিনটা ছিল 1961 সালের 8ই সেপ্টেম্বর। তাকে দমদম বিমানবন্দর থেকেই অভ্যর্থনা করে দেওঘর নিয়ে এলেন হাউজারম্যানদা, শ্রী জনার্দন মুখোপাধ্যায় প্রমুখ সৎসঙ্গের প্রতিনিধিবৃন্দ। দেওঘরে এসেই তিনি বিশ্রাম না করে ঠাকুরকে দেখার জন্য ব্যস্ত ব্যাকুল হয়ে পড়লেন। ঠাকুর পার্লারে বসে অধীর আগ্রহে চেয়ে আছেন প্রতীক্ষিত চোখে। এক্সম্যান যখন ঠাকুর দর্শনে এলেন তখন পড়ন্ত বিকেল। অস্তল সূর্য তার লালিম শরীর থেকে দৃষ্টিনন্দন আবির গুলিয়ে দিচ্ছিল ক্ষীণস্রোত দারোয়ার জলে। এক্সম্যানকে দেখেই ঠাকুর তার শ্বেত শুভ্র শয্যা থেকে উঠে দাঁড়ালেন। ঠাকুরকে ওভাবে দাঁড়াতে দেখে এক্সম্যান দ্রুত ছুটে এসে ঠাকুরকে ধরে তার শয্যায় বসিয়ে দিলেন। ঠাকুরকে স্পর্শ করতেই এক্সম্যান অনুভব করলেন তার সর্বাঙ্গে যেন এক বর্ণাতীত পরমানন্দের তড়িৎ প্রবাহ বয়ে গেল। তিনি পাশ্চাত্য রীতিতে মাথা নিচু করে অন্তরের ভক্তি নিবেদন করলেন। আমেরিকা থেকে ঠাকুরের জন্য এক বোতল মধু এনেছেন। সেই মধুপাত্র ঠাকুরের হাতে তুলে দিলেন এক্সম্যান। মধু পেয়ে ঠাকুরের প্রেম উচ্ছল অভিব্যক্তিতে মধুর মাধুর্যই উপচে উঠল। মধুপাত্রটি দুই হাতে ধরে মাথায় ঠেকালেন যেন মহার্ঘ মহাপ্রসাদ। তারপর তার সুকৌশল জিজ্ঞাসা করলেন ঠাকুর। আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, আপনাকে দেখে আজ আমার খুব আনন্দ হচ্ছে। ঠাকুরের কথায় চমক ভাঙল এক্সম্যানের। তিনি বিমুগ্ধ চোখে গভীর তন্ময় হয়ে হাউজারম্যান বর্ণিত এই বিস্ময়কর ব্যক্তিটিকে দেখছিলেন। এবার মুখ খুললেন, বিগলিত কণ্ঠে বললেন, আজ এখানে আসতে পেরে আমিও খুব সুখী বোধ করছি নিজেকে। মিস্টার হাউজারম্যান, আপনার কথা তখন থেকে আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম কবে আপনাকে দেখব। ঠাকুর তেমনি অন্তর্মথিত স্বরেই বললেন, আজ শুক্রবার। আমার কাছে এই দিনটি খুবই স্মরণীয়।
কেননা এই দিনেই আমি জন্ম নিয়েছিলাম এবং আজ এই দিনেই দেখা হলো আপনার সঙ্গে। কথাগুলি বলার মধ্যে কি এক অপ্রতিরোধ্য অন্তর সম্পদ ছিল যে এক্সম্যানের চোখ দুটি ছলছলিয়ে উঠল। তিনি অনুভব করলেন অন্তহীন অফুরান প্রেমের খনি নিয়েই এই মানুষটি জন্ম নিয়েছেন পৃথিবীতে। একটানা 7 দিন দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে ছিলেন তিনি। এই 7 দিনে বিশ্বের অনেক সমস্যার সমাধান জেনে নিয়েছেন। শ্রদ্ধেয় শ্রী কুমার কৃষ্ণ ভট্টাচার্যের মহামানবের সাগর তীরে গ্রন্থে এই ঘটনাগুলো একেবারে বিস্তারিত আপনারা পাবেন। দ্বিতীয় দিন এক্সম্যান ঠাকুরকে বললেন, কাজলের ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সঙ্গে বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে বিজ্ঞানীরা আধ্যাত্মিকবাদের দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারে কিনা। বর্তমানে আমেরিকায় বিজ্ঞানী হচ্ছে আধুনিক ভগবান। যা কিছু বিজ্ঞানের সাহায্যে বোঝানো যায় তাই তাদের কাছে সর্বোত্তম ও যথার্থ। একথার উত্তরে ঠাকুর ভগবান কথার বিজ্ঞানসম্মত অপূর্ব ব্যাখ্যা দিয়ে বললেন, ভগবান কথাটা এসেছে ভজমান কথা থেকে। ভজমান মানে সেবা করা। ভগবান তিনি যাকে আমি সেবা করি, পর্যবেক্ষণ করি ও অনুশীলন করে চলি এবং সত্যকে নিরূপণ করি। এই অনুশীলন, পর্যবেক্ষণ ও নিরূপণের মধ্য দিয়ে আমি বিশেষ জ্ঞানের অধিকারী হয়ে উঠি। এইভাবে তাকে ভজনা করার মধ্য দিয়েই আমার জ্ঞানের বিস্তার হয়। তাই যখন আমি কোনো কিছু দেখি, বুঝি, অথচ কারণকে উপলব্ধি করতে পারি না, তখন আমার বুদ্ধি আমাকে সেই কারণের পর্বে নিয়ে যাবার তাগিদ সৃষ্টি করে এবং যখন সেই কারণকে জানা সম্ভব হয় তখনই তা হয় আমার বিশেষ জ্ঞান বা বিজ্ঞান। এই বৈজ্ঞানিক দর্শন ও বুদ্ধি আসে এই ভজমানতার মধ্য দিয়ে। সেজন্য বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠাকুরের শ্রীমুখে এই অভিনব, এই অকাঠ্য, অলঙ্ঘনীয়, বিস্ময়কর ব্যাখ্যা শুনে বিমুগ্ধ হলেন এক্সম্যান। তবু ধর্মের অলৌকিকতা প্রসঙ্গে কৌতূহলী কণ্ঠে বললেন, কিছু বিজ্ঞান কি অলৌকিকতাকে মেনে নেয়? ঠাকুরের সহজ অথচ বৈপ্লবিক উত্তর, বিশেষ জ্ঞান আছে যেখানে, আমার মনে হয় সেখানে অলৌকিকতা নেই, বরং বিশেষ জ্ঞান বা প্রকৃত জ্ঞানই অস্পষ্টতা বা অলৌকিকতাকেই পরিষ্কার করে দেয়। এরপর এক্সম্যান খুবই সুন্দর একটি প্রশ্ন করলেন। যুগ যুগ ধরে বিশ্বের বিভিন্ন ভূখণ্ডের মানুষ বিভিন্ন ভাষায় প্রার্থনা বন্দনা করে আসছে। সেই প্রার্থনা বন্দনা ফলবতী হবার বৈজ্ঞানিক কারণ আমরা সেই প্রশ্নের উত্তরে জানতে পারলাম। এক্সম্যানের প্রশ্ন, অনেক সময় দেখা যায় যা প্রার্থনা করা হয় তাই পূরণ হয়, কিন্তু বিজ্ঞান কি এর রহস্যকে পূরণ করতে পারে? যদি জ্ঞান বা বিজ্ঞান প্রকৃতিই হয় তাহলে তার জানা উচিত প্রার্থনাতে কেন এরকম হয়। প্রার্থনা কথার মধ্যেই তার প্রকৃত অর্থকে জানার ইঙ্গিত আছে। আমি যদি জানি কোনো জিনিস কেমনভাবে করলে এবং কেন করলে তার পরিণতি তাই হতে পারে, তখন তার অর্থ বা তত্ত্ব আমার জানা হয়। যেমন একরকম গাছ আছে যার সামনে বিশেষ এক ধরনের বাদ্যযন্ত্র বাজালে সেই সুরের অনুসরণে গাছ তাড়াতাড়ি বেড়ে যায়। এর কারণ কি? অর্থাৎ এই বাদ্যযন্ত্রের সুর থেকে এমন এক স্পন্দের সৃষ্টি হয় যা ওই গাছের মধ্যে একরকমের উদ্দীপনার সৃষ্টি করে এবং এই উদ্দীপনায় গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এখন ওই গাছে যেমন স্পন্দন তৈরি হলো বিশেষ যন্ত্রে বিশেষ প্রকার বাজনা সৃষ্টি করার ফলে, তেমনি সেই বিশেষ অর্থকে জীবনে ফুটিয়ে তুলতে হলে দেহে মনে যে ব্যঞ্জনা বা স্পন্দন সৃষ্টি করতে হয়, প্রার্থনার মধ্যে সেই জিনিস বারবার অনুষ্ঠিত করার ফলে দেহের কোষের মধ্যে সৃষ্টি হয় একরকমের সম্বেগ, যার পরিণতিতে মানুষের মনের ইচ্ছা সার্থক করবার জন্য যে যোগ্যতা, তাতে সে স্বতন্ত্রই পারঙ্গম হয়ে ওঠে। ঠাকুরের নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে ঠাকুরের পরিকল্পিত অভিনব
বিশ্ববিদ্যালয় নিয়ে এবং বাইবেলের বিভিন্ন বিষয় নিয়ে এক্সম্যান আলোচনা করলেন। সব কিছু সুন্দর সমাধান পেয়ে এক্সম্যান ভাবতে লাগলেন, পাশ্চাত্য কেন ঠাকুরের মতো এমন মানুষের জন্ম হয় না। ঠাকুরের নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে, ঠাকুরের পরিকল্পিত অভিনব বিশ্ববিদ্যালয় নিয়ে এবং বাইবেলের বিভিন্ন বিষয় নিয়ে এক্সম্যান আলোচনা করলেন। সব কিছু সুন্দর সমাধান পেয়ে এক্সম্যান ভাবতে লাগলেন যে আমার আমেরিকা, বিভিন্ন উন্নত দেশগুলোতে কেন ঠাকুরের মতো এমন মানুষের জন্ম হয় না। শেষ পর্যন্ত প্রশ্নটি করেই বসলেন ঠাকুরকে। বললেন, ঠাকুর, আমাদের দেশ তথা জ্ঞানে বিজ্ঞানে শিল্প কারখানায় এত উন্নত হওয়া সত্ত্বেও এদেশের তুলনায় আধ্যাত্মিক ঋষি মহাপুরুষের আবির্ভাব এত কম কেন? ঠাকুরের এক চমকপ্রদ, আকর্ষণীয়, অপূর্ব উপমা দিয়ে প্রশ্নটির সমাধান দিলেন। প্রিয়তম চোখে তাকিয়ে বললেন, আপনি যে সেই সুদূর আমেরিকা থেকে আমাকে দেখতে এসেছেন, কিভাবে এলেন? এক্সম্যান বললেন, আমি আমেরিকা থেকে প্লেনে এসে দমদম এয়ারপোর্টে নামি, তারপর হাওড়া থেকে ট্রেনে আসি। ঠাকুর বললেন, সরাসরি প্লেনে এই আশ্রমে এলেন না কেন? এক্সম্যান বললেন, এখানে তো বিমানবন্দর নেই, বিমানবন্দর ছাড়া বিমান নামবে কি করে? ঠাকুর আবেগদীপ্ত দরদি কণ্ঠে বললেন, ওই আকাশের বিমান যেমন বিমানবন্দর ছাড়া নামতে পারে না, মহাপুরুষ ঋষি উচ্চ স্তরের সত্তা এরাও তেমনি যেখানে সেখানে আবির্ভূত হতে পারে না। এর জন্য উপযুক্ত ভালো মা দরকার, উপযুক্ত ভালো পেট দরকার। নিজের পেটে হাত দিয়ে দেখালেন ঠাকুর। এক্সম্যান বিস্ময়ে নির্বাক হয়ে চেয়ে রইলেন ঠাকুরের দিকে। ভক্তি ভরে হাত জোর করে দাঁড়িয়ে প্রাণ নিংড়ানো প্রার্থনায় দীক্ষা প্রার্থী হলেন। আমার কৌতূহল নিবৃত্ত হয়েছে, এবার আদেশ দিন আমি যাতে যাওয়ার আগে দীক্ষা নিয়ে যেতে পারি। 13ই সেপ্টেম্বর সকালে ঠাকুরের নির্দেশে হাউজারম্যানের কাছে দীক্ষা নিলেন এক্সম্যান। যে হাউজারম্যানের গ্রন্থ পড়ে মিস্টার ইউজিন এক্সম্যান আমেরিকা থেকে ছুটে ভারতবর্ষ এসেছিল, সেই হাউজারম্যানের কাছ থেকেই ঠাকুরের নির্দেশে মিস্টার ইউজিন এক্সম্যান দীক্ষা নিলেন। দীক্ষার পর ঠাকুরের কাছে এসে প্রণাম করে বীজ নামের নিগুড় তত্ত্ব ও তার বৈজ্ঞানিক বিশ্লেষণ বিস্তারিত ঠাকুরের শ্রীমুখে জেনে নেন। তারপর ঠাকুরের মুখে পিয়াসী চোখে তাকিয়ে বললেন, এবার নিশ্চয়ই আমার মধ্যে সত্যিকারের ভালোবাসা জাগবে। ঠাকুর অন্তর মথিত কণ্ঠে উচ্চারণ করলেন, পরমপিতার কাছে তাই আমার একমাত্র প্রার্থনা। পরদিন 14ই সেপ্টেম্বর রওনা হতে হবে এক্সম্যানকে। ঠাকুরের এই প্রীতি মধুর সান্নিধ্য ছেড়ে চলে যেতে হবে বহু দূরে, সুদূর আমেরিকায়। সারা রাত এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম এলো না চোখে। বারবার শুধু ঠাকুরের মাধুর্যময় মুখ আর মধুখরা কথা মনে পড়তে লাগলো। পরদিন সকাল 9টায় দুঃখ ভারাক্রান্ত মুখে ঠাকুরের কাছে বিদায় নিতে এলেন এক্সম্যান। এসে দেখলেন তার চেয়েও বেদনার্ত মুখে চুপচাপ বসে আছেন ঠাকুর। মনে হচ্ছে যেন নিখিল বিশ্বের সীমাহীন মমতা ঘনীভূত হয়ে আছে ওই মুখে। এক্সম্যান বললেন, একটা সপ্তাহ আপনার কাছে কি আনন্দ যে কাটিয়েছি, তাই ভাবছি সারাক্ষণ আজ সেই পরিবেশটি ছেড়ে চলে যেতে হবে। এতটুকু বলেই গলার স্বর আর্দ্র হয়ে গেল এক্সম্যানের। আর বলতে পারলেন না। ঠাকুরও ধরা গলায় বললেন, আবার সুবিধা হলে চলে আসবেন। নিজেকে সংবরণ করে এক্সম্যান বললেন, যখন আমি যাব এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যাব, আজ থেকে এই কথাই ভাবব যে এখানে এমন একটা জায়গা আছে যেখানে মানুষ মানুষকে ভালোবাসে এবং সেজন্য সে উজাড় করে দেয় নিজেকে। ঠাকুর বললেন, আমার শুধু মনে হচ্ছে কবে আবার আপনাকে দেখব। এবার আর অশ্রু সংবরণ করতে পারলেন না এক্সম্যান।
মাথা নিচু করে চোখ মুছলেন তিনি। এখন তার মনে হচ্ছে এই অদ্ভুত মানুষটির সঙ্গে পরিচয় না হলেই বুঝি ভালো হতো। এখন এই মানুষটিকে পৃথিবীর এক প্রান্তে ফেলে পৃথিবীর আর এক প্রান্তে কী করে থাকবেন তিনি? ঠাকুরের খালি গায়ের অনেক রকমের ফটো তুলেছেন এক্সম্যান। এবার ঠাকুরের জামা গায়ে ছবি নিতে চাইলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে সাদা ফতুয়া আনতে বললেন। তারপর ফতুয়া পড়া ছবি তুললেন। এরপর আরেকটি আবদার করে বসলেন ঠাকুরকে। ধরা গলায় বললেন, আমি আপনাকে আমেরিকা নিয়ে যেতে চাই ঠাকুর। আমরা হেলিকপ্টারের ব্যবস্থা করব যাতে এখান থেকে আপনি দমদম যেতে পারেন। সেখান থেকে প্লেনে আমেরিকা, আবার সেখানে হেলিকপ্টারে করে নানা জায়গায় আপনি ঘুরতে পারবেন। ঠাকুর এভাবে যেতে রাজি হলেন না। তিনি বললেন, আপনি আমাকে আপনার মনে বহন করে নিয়ে যাবেন। আপনাদের মধ্য দিয়ে আমি ঘুরব নানা দেশে। এক্সম্যান বললেন, আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই। তবু মোহাম্মদ পর্বতের কাছে না গেলে পর্বতই মোহাম্মদের কাছে আসবে। ঠাকুর সেই অপার্থিব চোখে তাকিয়ে বললেন, পর্বত যদি মোহাম্মদের কাছে আসে তাহলে তারই কিন্তু লাভ বেশি। যাবার সময় হতে এক্সম্যান উঠে দাঁড়ালেন। কাপা কণ্ঠে বললেন, ঠাকুর, আমার ইচ্ছা করছে জনম জনম ধরে আপনার এই পদপ্রান্তে বসে আনন্দে আস্বাদন করি, কিন্তু তবু আমাকে চলে যেতে হচ্ছে ঠাকুর। জানি না আবার কবে দেখব আপনাকে। তাই এবারের মতো আমার শেষ প্রশ্ন, আপনি সারা জীবন ধরে যত কথা বলেছেন এবং বলবেন, সেই সমস্ত কথার সার কথা এক কথাই কি? প্রশ্নটি করেই ঠাকুরের দিকে ক্ষুধিত চোখে তাকালেন। দু চোখ চিকচিক করছে অশ্রুতে। ঠাকুর ধ্যানগম্ভীর দৃষ্টিতে তাকিয়ে মন্ত্রের মতো উচ্চারণ করে বললেন, বিকনসেন্ট্রিক সুকেন্দ্রিক হও। পরম প্রেমময় শ্রী ঠাকুরের সর্বশেষ সার কথা এই বিকনসেন্ট্রিক সুকেন্দ্রিক হও। এক্সম্যানের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রশ্নের উত্তর ঠাকুর যে সার কথাটি বললেন তার চেয়ে পরম সত্য এবং পরম সূত্র বিশ্বে কিছু নেই। বিশ্বের সমস্ত মহামানব প্রশস্ত মন্থন করলে ওই সার সত্যই বেরিয়ে আসে। একেবারে ক্ষুদ্রতম কণা থেকে গ্রহ নক্ষত্র, এই বিশাল মহাবিশ্ব এই পরম সত্য সূত্রের উপরই চলছে। এক্সম্যান ঠাকুরকে প্রণাম করে বিদায় নিলেন। যেতে যেতে বারবার পিছু ফিরে তাকালেন ঝাপসা শোকে। সুবিখ্যাত দার্শনিক তৎকালীন ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণের সঙ্গে এক্সম্যানের বন্ধুত্ব ছিল। ফেরার পথে দিল্লিতে তার সঙ্গে দেখা করে দীক্ষা এবং ঠাকুর সম্পর্কে বিস্ময়কর অনুভূতির কথা ব্যক্ত করেন। তারপর ফেরার পথেই রোমনগড়ে ঘটে এক ঘটনা। এক সভায় ঠাকুর সম্পর্কে বক্তৃতাকালে হঠাৎ এক ভদ্রমহিলা অজ্ঞান হয়ে পড়ে। তখন এক্সম্যান তার মাথায় হাত দিয়ে নাম জপ করায় তিনি জ্ঞান ফিরে পান এবং জ্ঞান ফিরে পেয়েই আরেক আশ্চর্যজনক কথা শোনান। ভদ্রমহিলাটি বলেন তিনি সেখানে স্বয়ং ঠাকুরের উপস্থিতি অনুভব করেন। এই ঘটনায় এক্সম্যানের আত্মবিশ্বাস আরও গভীর থেকে গভীরতর হয়। ভক্ত ভগবান লীলায় আজকের মতো পর্যন্তই। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে শোনেন, ফেসবুক পেজ থেকে দেখেন, সবাই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি নিত্য নতুন ভিডিও, নিত্য নতুন ঠাকুরের যে জীবনী, ঠাকুর তার জীবন দর্শায় যা কিছু করেছেন তা আমরা এই চ্যানেলে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।